ব্যবসা ও রাজস্ব উভয় একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকা শক্তি। সাম্প্রতিক অর্থনৈতিক পরিবেশে দুটি খাতে ভারসাম্য রক্ষা বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব, এই সকল বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একে একে পরিচয় হয়ে নিতে চাই তাদের সঙ্গে। প্রথমে আমার ডানে আছেন মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক, বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন। এরপরে আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমে আমি যেতে চাই মোহাম্মদ খোরশেদ আলম, আপনার কাছে আমি জানতে চাইবো, বর্তমান ব্যবসায়িক পরিবেশে রাজস্ব নীতির টেকসইতা বজায় রাখতে কি ধরনের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করছেন? এটা তো আপনি যেটা বললেন, রাজস্ব নীতি বলতে যে জিনিসটা দরকার, এগুলা ধরেন আপনার ব্যবসা বান্ধব পরিবেশ এবং এগুলোর উপরে বিভিন্ন ধরনের নীতিমালা লাগে। সেই নীতিমালাগুলো হতে হবে কিভাবে? একটা ব্যবসা করতে গেলে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে কোন সেক্টরে আমার লোকজন দরকার হবে, আমরা যে শ্রমিক নিয়োগ দিতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা করে আমাদের এবং মার্কেটের অবস্থা দেখে যে বাংলাদেশে কোন কোন জিনিসগুলোর উপরে আমাদের নিজস্ব বাজার আছে, প্লাস আমরা এখান থেকে করার পরে কোন কোন পণ্যগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, এই ধরনের নীতিমালা। এবং এটার সঙ্গে ধরেন রাজস্ব আদায়ের জন্য যেই জিনিসগুলো দরকার হবে, কোথায় কি ধরনের দরকার হবে, সবার জন্য আপনি এক করতে পারবেন না। যারা ধনী মানুষ তাদের জন্য হয়তো একটা ট্যাক্সের ব্যাপার আসতে পারে রাজস্ব, যারা মধ্যবিত্ত তাদের জন্য একটা, নিম্নবিত্ত এদের জন্য একটা হতে পারে। সেটার জন্য হলে আপনাকে পলিসি মেকিং করতে হবে। এখন পলিসি মেকিংটা যিনি করবেন, ওনার যদি এই ধরনের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি, আমার মনে হয় এই যে রাজস্ব আদায়ের জন্য যে পলিসিগুলো তৈরি হবে, এগুলা করার জন্য ওনারা ব্যবসায়ী মহল প্রত্যেকটা সেক্টরের থেকে লোকজন নিয়ে পরামর্শ করে, এবং যারা বিশেষজ্ঞ এই লাইনে যাদের অভিজ্ঞতা আছে, যারা রিসার্চ করেন, এই ধরনের লোকজন নিয়ে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে যদি একটা নীতিমালা প্রণয়ন করেন, যেটা ওইখানে শেষ হবে, ওইখানে বসে আলোচনা করে কম বেশি যা করার, পরবর্তীতে ওগুলো নিয়ে কোনো আলোচনা হবে না, এইভাবে করা যায়। এগুলো ধরনের সারা বিশ্বে সব দেশেই আছে, কিন্তু আমাদের এখানে কিছু কিছু জায়গায়। আমি একটু জানতে চাইবো, নীতিমালার সম্প্রসারণের ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? না, নীতিমালাটা তো সবচেয়ে বড় পলিসি হয়েছে এটা। আপনার নীতিমালাটা বলতে পলিসি মেকিং করা, আর কি আপনি কি করবেন, আপনি কি চাচ্ছেন, আপনার জীবনে আপনি কি করতে চাচ্ছেন, আপনি কোন স্কুলে পড়বেন, পড়ার পরে কোথায় যাবেন, কি চাকরি করবেন, কিভাবে চলবেন, আপনার লাইফস্টাইল কি হবে, সেটা কিন্তু আপনি নির্ধারণ করবেন। তো এইটা করতে হলে আমাদের ধরেন, যেহেতু একটা বড় দেশ, এটা একজনে পারবে না, এটা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে করতে হবে, এবং এরকম ভাবে করা উচিত যেটা অর্থনীতির উপরে কোন রকম প্রভাব না পড়ে। আপনার দেশীয় অর্থনীতি যদি আপনি চাঙ্গা করতে না পারেন, আজকে দেখেন যে রিমিটেন্স আসতেছে, এখন আমি শুনে খুব খুশি হলাম যে ইদানিং খুব রিমিটেন্স অনেক ভালো আসছে, যেটা বিগত কয়েক বছরে আসে নাই। তো এগুলো তো পলিসি মেকিং এর উপরে হয়। তবে এই যে রিমিটেন্সের ব্যাপারেও আরো কিছু পলিসি নিতে পারে, যারা জানে তাদের আরো বেশি আসবে আমি মনে করি। তবে এই ধরনের নীতি নির্ধারক লোক লাগবে এখানে, যারা আপনার ধরেন বিশিষ্ট ব্যবসায়ীরা থাকবেন, যারা এই ধরনের কাজে অভিজ্ঞতা এবং অর্থনীতিবিদ বা যারা রিসার্চ করেন স্যারদের মতো, এই ধরনের লোক নিয়ে আলোচনা করে যদি করা হয়, এই দেশটা উন্নতির দিকে যাবে, তো কোনো সন্দেহ নাই। তবে এর ভিতরে যারা করবেন, এখানে দুর্নীতির জন্য কোনো সুযোগ দেওয়া হবে না। এইটা থাকতে হবে সর্বপ্রথম সবার ভিতরে একটা কথা, যে না, আমরা দুর্নীতিকে কোনো আশ্রয় দিব না। আজকে দেখেন, একটা জিনিস দেখে চিন্তা করি যে আমাদের দেশে এত দুর্নীতি হচ্ছে, আমরা কোনো বিচার কোথায় দেখতে পাই না। আজকে দেখেন ইরানে যারা এই যে একটা দুর্নীতি করছে, ধরেন আপনি এই করছে কি গোয়েন্দাগিরি করছে, তাদের রকেটের উপরে হাত পা বেঁধে দিয়ে দিছে, সারা দুনিয়ার মানুষ দেখতেছে যে এখানে বিচার হচ্ছে। তো আমরা চাই যে এখানে সত্যিকার অর্থে যারা দুর্নীতিবাজ তাদের বিচার হোক। এবং এই যে এটা যদি আপনি না করতে পারেন, রন্ধে রন্ধে যদি আপনার ধরেন এই দুর্নীতি থাকে, এখানে গেলে ঘুষ দিতে হয়, এখানে গেলে ঘুষ দিতে হয়, এটা ছাড়া এটা হয় না, এই জিনিসটা বন্ধ করার জন্য আমার মনে কঠোর পদক্ষেপ নিতে হবে, আর না হলে দেশে উন্নতি করতে পারবেন না। ধন্যবাদ আপনাকে। আমি এবার যেতে চাই ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আমি আপনার কাছে জানতে চাইবো, ব্যাংক খাত রাজস্ব আদায়, উন্নয়ন ব্যয় ও বিনিয়োগ পিছিয়ে কেন রয়েছে, কারণ কি হতে পারে? ধন্যবাদ। অনেকগুলো বিষয়ের সঙ্গে জড়িত। ব্যাংক খাত হলো অর্থনীতির প্রাণ কেন্দ্র, মানে এই পুরো ব্যবসা বাণিজ্য যা হবে, অর্থনীতির গতি প্রকৃতি কেমন হবে সেটা নির্ভর করে আসলে এই পুরো ব্যাংক খাত কিভাবে কাজ করছে, তারা স্বাস্থ্যকর অবস্থানে আছে কিনা, ব্যাংকের স্বাস্থ্য ভালো আছে কিনা, সেখানে খেলাপি ঋণের পাহাড় আছে কিনা,
তারপরে তার যে লিকুইডিটি মানে যে তারল্য বলে আমানত দেওয়ার মতো মানে জমা করা এবং একই সঙ্গে ঋণ দেওয়া, তো এই বিষয়গুলো ভালো অবস্থাতে আছে কিনা সেটা একটা বিষয়। একই সঙ্গে এটার সঙ্গে যেহেতু সরাসরি বিনিয়োগের সম্পর্ক রয়েছে, ব্যাংকগুলো ঠিক মতো যদি ঋণ দিতে পারে এবং ব্যাংক থেকে যদি বিনিয়োগকারীদের ঋণ নেওয়ার আগ্রহ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা ভালো থাকবে এবং অর্থনীতি এগিয়ে যাবে। তো আমাদের দেশে যেটা বড় সমস্যা হয়েছে সেটা হলো যে প্রায় গত 2 বছর ধরে আমরা একটা খুবই টাইট মানে এবং একই সঙ্গে যে কন্ট্রাকশনের বলে এটাকে, যে একটা সংকোচনমূলক মুদ্রানীতি আমরা বাস্তবায়ন করছি। এটার কারণে দেখা যাচ্ছে সুদের হার অনেক বেশি, বিনিয়োগকারীরা অর্থ নিতে চান না। 15.5% হলো যে শিল্পের জন্য ঋণ, তার সাথে আরো কিছু অত আছে। তো এই সব মিলিয়ে বিনিয়োগটা হয়ে গেছে ব্যয়বহুল। হ্যাঁ, এবং এর যেহেতু বিনিয়োগের সঙ্গে অর্থনীতির সরাসরি সম্পর্ক আছে, মানে বিনিয়োগ ভালো হলে তখন কিন্তু প্রবৃদ্ধির চাকা ঘুরবে, তখন কিন্তু কর্মসংস্থান হবে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো কিন্তু থমকে আছে এখন এই মুহূর্তে, তার কারণ উচ্চ সুদের হার এবং একই সঙ্গে আরো নানা রকমের রেস্ট্রিকশন আছে ব্যাংকের দিক থেকে। এখন শোনা যাচ্ছে যে এই যারা রপ্তানিকারক তারা কিন্তু এলসি যেটা ব্যাক টু ব্যাক এলসির কথা বলে, তো সেই জায়গাতে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো যদিও এখনকার রিজার্ভ পরিস্থিতি ভালো, এই আইএমএফ, বিশ্ব ব্যাংক এবং এডিবি তাদের কাছ থেকে ঋণ পাওয়া গেছে এবং এটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের নিট যেটা বিপিএম 6 সিট সেই হিসাব অনুযায়ী কিন্তু $25 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এর মধ্যে যেটা নতুন যোগ হলো সেটা হলো এই যে রেমিটেন্স, এবং $30 বিলিয়ন এই প্রথম আর কি বাংলাদেশের ইতিহাসে যেটা আমরা পেলাম রেমিটেন্স থেকে বছরে। তো এখন সব মিলিয়ে পরিস্থিতি এখন ভালো, কিন্তু আসলে যদি বিনিয়োগটা সেরকম ভাবে না বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে এই এত রেমিটেন্স দিয়ে বা আমাদের এত হেলদি একটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দিয়ে খুব একটা লাভ নেই। সুতরাং আমি আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, আমাদের দেশে ব্যবসায় খাত এখন পিছিয়ে পড়ছে, কেন পিছিয়ে পড়ছে বলে আপনি মনে করছেন? এখানে অনেকগুলো বিষয় আছে। এক তো হচ্ছে যে বিনিয়োগের যে পরিবেশ, তো সেখানে এক তো সুদের হার, তার পাশাপাশি কিন্তু নানা রকমের অন্য সমস্যাও আছে। বিশেষ করে যেমন জমি কেনার ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা যায়। ইউটিলিটি, বিশেষ করে যে গ্যাসের সাপ্লাইটা খুবই সমস্যার মধ্যে আছে এখন। হ্যাঁ, তো এখানে ইন্ডাস্ট্রির যতটুকু দরকার গ্যাস ততটুকু তো হচ্ছেই না। যেখানে যাচ্ছে, যে ইন্ডাস্ট্রিগুলোতে গ্যাস যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে গ্যাসের প্রেশারটা থাকছে না ঠিক মতো। ওই কম প্রেশার হলে কিন্তু আসলে ওই বয়লার বা অন্যান্য যে সমস্ত মেশিন সেগুলো চালানো যাবে না। এটা একটা। আর একটা হচ্ছে যে শোনা যাচ্ছে, অনেক ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে এই গ্যাসের কানেকশন নিতে গেলে প্রচুর ঘুষ দিতে হয়। হ্যাঁ, তো এবং দিনের পর দিন ওটা আসলে পাইপলাইনে থাকে, মানে আসে না গ্যাসের লাইন আছে, মিটার আছে, আবার মিটার বিলও হচ্ছে অনেক সময় দেখা যায়, কিন্তু আলটিমেটলি ওই গ্যাসের শুধু কানেকশন থাকে তো মেইন না, গ্যাস তো থাকতে হবে। এই সমস্যায় তারা ভুগছেন এবং অন্যান্য ইউটিলিটিও কিন্তু একটা বড় সমস্যা। তো এইগুলোর কারণে দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে এই অবকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা না থাকার কারণে ওইখানে মানুষ বিনিয়োগ করছে না, দেশি বিদেশি বিনিয়োগ আসছে না। একটা আপনাকে উদাহরণ দিতে পারি, জাপানের দিক থেকে খুব আগ্রহ ছিল আমাদের এখানে একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করবে, এবং সেটা কিন্তু নারায়ণগঞ্জে 2500-এ। তো তারা অনেক অনেক চেষ্টা করে বললো যে না, এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর একটা মডেল স্পেশাল ইকোনমিক জোন হবে এখানে। কিন্তু এখন দেখা যাচ্ছে 15-16টা মাত্র বোধহয় প্লট বিক্রি হয়েছে এবং সেখানে আর কেউ আসছে না। তার মানে কি, বিনিয়োগের জন্য কিন্তু ওই যে সুযোগ সুবিধা যেগুলো দিতে হবে সেগুলো কিন্তু সেভাবে হচ্ছে না এখন। এই বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক চেষ্টা করছে, তারা আগে একটা বিনিয়োগ সম্মেলন করলো, সেখানে অনেক দেশ থেকে কিন্তু অনেক বড় বড় কোম্পানির তারা রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন, কিন্তু এরপরে দেখা গেল যে না, আসলে ওইভাবে হচ্ছে না। মানে তারা হয়তো নির্বাচনের কথা চিন্তা করছেন, যে নির্বাচন হলে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আলাপ আলোচনা করবে, এটা অনেক বিষয় আছে। তাই আমি মনে করি যে এখন একটা সুযোগ এসছে, এখন যেহেতু সংস্কারগুলো হচ্ছে, তো সেখানে ওয়ান স্টপ সার্ভিস বলে সেটা করছে আর কি বিডা, তো সেই জায়গাতে আমাদের আরেকটু রিইনফোর্স করতে হবে, যাতে করে আমাদের নীতিগুলো একটু সুন্দর হয়। এখনো নীতিগুলো সংশোধনের কাজ চলছে, সংস্কারের কাজ চলছে, কিন্তু এখানে আরেকটু স্পিড আপ করতে হবে এবং ব্যবসায়ীরা যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, এটা আমাদের একটু নিশ্চিত করতে হবে। কারণ অনেক ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে তারা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তর থেকে, এনবিআর থেকে শুরু করে বহু দপ্তর থেকে তারা বিভিন্ন রকমের হয়রানির শিকার হন, ঘুষ দিতে হয় তাদেরকে। তো এই জায়গাগুলো যদি আমরা বন্ধ করতে পারি বা এক ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি যে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চান বাংলাদেশে। তো সুতরাং তারা হয়তো একটু দেখবে যে না, পরিবেশ ইতিবাচক, তখন তারা হয়তো বিনিয়োগ করবেন। ধন্যবাদ আপনাকে। আমি আবার অর্থ চাই মোহাম্মদ খোরশেদ আলম আপনার কাছে। উচ্চ মুদ্রাস্ফীতি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এর কিভাবে উত্তরণ সম্ভব হবে? এটা তো ধরেন আপনার একটা দেশের অর্থনীতির উপরে যে প্রভাবটা পড়ে, এটা নির্ভর করতেছে আপনার আমাদের যে আয় এবং ব্যয়, মানুষের যে ক্রয় ক্ষমতা, এগুলো তো ধরেন আপনার এখন সীমিত নাই। মানে আপনি দেখেন এখন কিন্তু বেকার সমস্যা অনেক, আমরা হয়তো সবকিছু দেখতে পাই না যে কি ধরনের বেকার সমস্যা আছে। তো এই জিনিসগুলো বেকার সমস্যার জন্য যে আমাদের অর্থনীতির যে প্রভাবটা পড়ে, এবং শিল্প দেখেন আজকে
আপনার এই প্রসঙ্গে আমাদের বলতে হয় বিগত 2টা বছর যাবত আমাদের দেশে যে শিল্প, আমি বিশেষ করে টেক্সটাইলের কথা বলি, এই টেক্সটাইলের শিল্প প্রায় 60% প্রোডাকশন বন্ধ ছিল গ্যাসের জন্য, এবং অনেক মিল মালিক ব্যাংক্রাপসি হয়ে গেছে এই গ্যাসের জন্য। তো এখন ইদানিং এটা আমরা লক্ষণ ভালো একটা দেখতেছি, নতুন যারা আছেন এখন বর্তমানে দায়িত্বে তারা নিজেরা গিয়ে নিজের চোখে দেখতেছেন যে আসলে এই জিনিসটা সত্যি কিনা। তখন তারা দেখে এবং ওই এলাকায় যে এলাকায় গ্যাসের সমস্যা এগুলো তারা পূরণ করে দিচ্ছেন। তা আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমাদের গ্যাসের সমস্যাটা থাকবে না, অর্থনীতি চাঙ্গা করার জন্য এবং মুদ্রাস্ফীতি যেটা বললেন আপনি, যদি শ্রমিকরা ঠিকভাবে বেতন পায় তার একটা ক্রয় ক্ষমতা আসবে নিশ্চয়ই। তো সেটা আমরা কোথায় থেকে দিব? আমরা যদি মিল আমরা পরিচালনা করতে পারি সঠিকভাবে, আমরা আরো এখানে ধরেন আমাদের শ্রমিক নিয়োগ করার মতো সুযোগ হবে। অর্থনীতি চাঙ্গা করার জন্য যে জিনিসগুলো দরকার হবে আমাদের উৎপাদন করা। এবং আমাদের একটা সমস্যা হচ্ছে কি জানেন, আমাদের দেশে বিদেশের ভিতরে 2টা জিনিস আমি লক্ষ্য করি। যেমন বিদেশে গিয়ে দেখি যে ফিলিপাইনের লোক যারা আছে তারা বিদেশে কাজ করে, একটা ফিলিপাইনের লোক যারা আছেন তারা মনে করেন $3,000 থেকে $5,000 বেতন পায় এখানে, কিন্তু আমাদের লোকগুলো গিয়ে ওখানে $1,500 $2,000 বেতন পায়। কারণটা কি? কারণগুলো টেকনিক্যালি তারা আমাদের এখান থেকে সাউন্ড না। আমরা যদি এখান থেকে যেই আপনার যে এইগুলো পাঠাচ্ছি, বিদেশে যে আমরা লোক পাঠাচ্ছি, এদের যদি আমরা ট্রেনিং করে দিতে পারি, বিভিন্ন ধরনের যে কোনো জিনিস হোক ট্রেনিং করে দিলে আমার মনে হয় আমরা এই যে রিমিটেন্সটা আস্তে আস্তে এটাও কিন্তু অর্থনীতির উপরে একটা প্রভাব পড়বে বড়। এখন যেটা হয়েছে, তো এই জিনিসগুলো আমাদের লক্ষ্য করতে হবে। আমরা সাধারণত এখান থেকে কনস্ট্রাকশনের জন্য বিভিন্ন কাজের জন্য পাঠাই, এটা কিন্তু না। আমাদের যে কাজগুলো করতে হবে এটা সবাইকে এইভাবে শিক্ষা দিতে হবে, পলিটেকনিক্যাল বলেন বা যে জিনিসগুলো আছে করে দিলে ভালো। যেমন আমি একটা জিনিস খুব কষ্ট পেয়েছি, আমি বোম্বেতে একটা হোটেলে বসেছিলাম, একজন দেখি ক্লিনার মানে সে পরিষ্কার, তা আমার সঙ্গে পরিচয়, সে বাংলাদেশের এমএ পাস করে গিয়ে সে ওইখানে হোটেলে মনে করেন বেডশিট টেডশিট এগুলো চেঞ্জ করে দিচ্ছে। আমি বিশ্বাস করবো না, আমি লজ্জায় মাথা হেড করি যে আমাদের এখানে কি হচ্ছে, আমরা কি এদেরকে প্রোটেকশন দিতে পারতেছি না, আমরা কি তাদের শিক্ষার ব্যবস্থা করতে পারতেছি না? এটাও মনিটরিং করা দরকার। আপনি যে অর্থনীতি এবং যে মুদ্রাস্ফীতির কথা বলছেন, এগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা পরিপূরক, একটার উপর আরেকটা নির্ভর করে। আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য কি করা উচিত বলে মনে করছেন? না, কর্মসংস্থান করার জন্য হইলে আপনাকে সর্বপ্রথম দেখেন চীন দেশে আজকে উন্নতি হওয়ার কারণটা কি? তারা কিন্তু আমাদের মতো মেট্রিক পাস করার পরে আইএ বিএ এমএ এগুলো পড়ায় না, তারা টেকনিক্যাল লাইনে চলে যায়। আপনি পড়বেন, মেট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা যার লাইনে চলে যায়। আমাদের এখানে টেকনিক্যাল হ্যান্ড নাই, আমাদের বিদেশ থেকে লোক আনতে হয়। তো আমাদের যে জিনিসটা দরকার, পলিটেকনিক্যাল যে সাইডটা আছে এটা খুবই দুর্বল, এখানে শিক্ষাগত দেওয়ার মতো তাদের মতো লোক নেই। যদি এই ধরনের করা যায়, আপনি আর্নিং এখানেও করতে পারবে, তারা বিদেশও করতে পারবে। তো এই জন্য আমাদের সরকারকে একটা পলিসি মেকিং করতে হবে। আমাদের এখানে হয়েছে কি, আসলে পলিসিটা যেটা এবং তো করা হয়েছে এগুলা সুন্দরভাবে দেশের স্বার্থের জন্য কোনো পলিসি করা হয়েছে বলে আমার মনে হয় না। যেগুলা করা হয়েছে কারো ব্যক্তিগত স্বার্থ বা কারো গ্রুপের জন্য স্বার্থের জন্য করা হয়েছে। যদি সত্যিকার অর্থে আপনি বসে সবাই মিলে, আমি যেটা বললাম, সবাইকে নিয়ে যদি একটা পলিসি করা হয় এবং সুস্থ পলিসি করা হয়। দেখেন আজকে গ্যাসের কথা বলি, গ্যাসের কোনো পলিসি নাই। আপনি কখন দাম বাড়াবেন, কখন আমাকে গ্যাস দিবেন, কখন দিবেন না, এটা তো ইন্ডাস্ট্রি চলতে পারে না। এটা একটা হার্ট মানুষের। তো আমরা চাই কি যে আপনি আমাকে যাই দেন, আমাকে একটা নীতিমালা করে দেন। নীতিমালাতে কি থাকবে যে আপনাকে আমি এই পরিমাণ গ্যাস এতদিন দিব, আমি কিন্তু ঠিক আমার ওই পরিমাণ আমি এখানে ইনভেস্ট করব। আমি কিন্তু এখন আপনার আশায় বসে আছি, কিন্তু আমরা জানতে পারতেছি না কত দিবেন। তবে আমরা আশা করি এই ধরনের একটা নীতিমালা আমরা সহসা পাবো। এতে ভবিষ্যতে এই যে মিলগুলা গ্যাসের উপরে নির্ভরশীল, জেনারেটর দিয়ে চলে বা বয়লার চলে, এটা না হইলে আপনার দেশের উন্নতি করা যাবে না। তবে এই জন্য বর্তমানে যারা আছেন তারাও চেষ্টা করতেছেন। দেখা যাচ্ছে গ্যাসের সংকটের কারণে অনেক মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এতে কর্মসংস্থানের ঘাটতি হচ্ছে। অনেক, আপনি জানেন কিনা, বহু লোক ছাড়াই হচ্ছে। ইদানিং আমার জানা মতে প্রায় 26,000 লোক বিগত কয়েকদিনে ছাঁটাই করা হয়েছে, মিল বন্ধ। এবং আমাদের ধারণা ছিল যে আগামী 3 মাসের ভিতরে আরো 25% ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে গ্যাসের জন্য। তবে ইদানিং বর্তমান সরকারের যারা আছেন, উপদেষ্টা সাহেব এবং পেট্রো বাংলার চেয়ারম্যান সাহেব, ওনারা নিজেরা গিয়ে দেখতেছেন যে আসল ঘটনাটা কি। তবে এখানে ওনারা যাওয়ার পরে ওই জায়গায় উন্নতি হয়েছে। এখন আমার মনে হয় কর্মসংস্থানের সমস্যা হবে না, আরো কিছু লোক নেওয়া যাবে যদি এই ধারাটা ওনারা বজায় রাখতে পারেন।
যেখানে গিয়ে ওনারটা করে দিয়েছেন আজকে 3-4 দিন যাবত কিন্তু এখানে কোনো সমস্যা হচ্ছে না, তাতে আমরা আশাবাদী যে হয়তো যেই লোকজন আমরা ছাঁটাই করেছিলাম এগুলোকে নিয়োগ দিতে পারবো, কেন আমরা তো লোক ছাড়া চালাতে পারবো না। তো আমরা চাই দেশের কর্মসংস্থান করার জন্য এই মধ্যবিত্ত লোকদের জন্য দুটা খাবার যারা তারা পেতে পারে সুন্দরভাবে, এটার উপর নির্ভর করবে আমাদের জ্বালানি খাত। তো জ্বালানি খাতের উপরে যেই ধরনের আলোচনা চলতেছে, আমরা এখন বিগত দেখেন উনি স্যার একটা কথা বলছেন যে বিভিন্ন গ্যাস নিতে টাকা লাগে। বিগত সরকারের আমলে একটা লিস্ট করা হয়েছিল, আমার নিজের দেখা 183টা লিস্ট দেওয়া হয়েছিল, ওখান থেকে কেটে বলা হলো 126টা দেওয়া হবে। তখন উপদেষ্টা ছিলেন, তার হাতে দেওয়া হইলো যে উনি যাকে রিকমেন্ডেশন করবেন সেই পাবে, এবং প্রতিটাতে সেখানে টাকা নেওয়া হয়েছে, প্রতিটাতে টাকা নেওয়া হয়েছে, এবং এমন পরিমাণ টাকা নেওয়া হয়েছে এটা আমি এখানে বলতে পারবো না। তো এই ধরনের কাজগুলো করে তখন কি করছে, এটা দেওয়াতে কি হয়েছে জানেন, বিরাট একটা সমস্যা হয়েছে। তখন তারা শুধু টাকা নেওয়ার জন্যই লাইনগুলো দিয়েছিল, কিন্তু দেখে নাই যে আমার এক্সিস্টিং মিলগুলার কি পরিস্থিতি, আমার গ্যাস কত, আমার এখানে 1 কাপ চা আছে, আমি এটা কয়জনকে দিতে পারবো, এটা তারা লক্ষ্য করে নাই। তারা কি করছে, যে টাকা দিয়েছে তাকে লাইনটা দিয়ে দিছে। কোভিডের ভিতরে উপদেষ্টা বাসায় বসে ফাইল সিগনেচার করছে যে এটা আগে দাও, যেটা বড় টাকা। তো এই ধরনের কাজগুলো করে দিয়ে আমাদের কিছু মিলকে আরো ধ্বংস করে দিয়ে গেছে, যে আমাদের যে গ্যাস যারা চলতো এক্সিস্টিং মিলগুলো বন্ধ। তা এখন আমরা চাই যে একটা এরকম ভাবে একটা নীতিমালা করা হোক যাতে এক্সিস্টিং মিলগুলা, দেখেন অনেকগুলা মিল মালিক ভালো ভালো মিল, আপনি দেখতে চোখটা পানি পড়ে, তারা বসে গেছে, আইসা হাহাকার করতেছে, ব্যাংক্রাপসি হয়ে গেছে। এর ভিতরে আরো একটা কারণ আছে, গ্যাস হলো একটা, 2 নম্বর হলো আপনার ব্যাংকের কথা বলা হয়েছে, ব্যাংকের পলিসির জন্য। আপনি দেখেন যখন নাকি ভদ্রলোক একটা ফ্যাক্টরি করেছেন তখন উনি ডলারে এটা ইনভেস্ট করেছেন, ডলারে মানে লোন নিয়ে আসেন বিদেশি, 84 টাকা হিসাবে ডলার রেট ছিল, এখন তাকে পেমেন্ট করতে হচ্ছে কত, 122 টাকা থেকে 124 টাকা, ডিফারেন্সটা কত, 35%। তা একটা মিল 35% পাওয়া কি সোজা কথা, কোথায় থেকে দিবে? এই জিনিসগুলা ধরেন এখন কারেন্সির জন্য এটা হয়েছে। দ্বিতীয়ত হইলো যে উনাকে যে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া ছিল ব্যাংক থেকে 84 টাকা হিসাবে, এখন তার 122 টাকা লাগে দিচ্ছে না। ওয়ার্কিং ক্যাপিটালের জন্য এখন অর্ধেক মিল সমস্যায় পড়ে গেছে, তার মিল চালাতে পারতেছে না। এই জন্য বাংলাদেশ ব্যাংকে কিছু দায়িত্ব নিতে হবে, যে ডলার হিসাবে যেটা করা ছিল, ডলার সেই কনভার্সন যে রেট ছিল এটা নতুন করে 122 টাকা করে তার ওয়ার্কিং ক্যাপিটাল তার ধার্য করা হোক, তাইলে সেই মিলটাকে চালাতে পারবে। যে মিল কারখানাগুলো এখন বন্ধ হচ্ছে সেগুলোকে আবার সচল করা সম্ভব? সচল করা সম্ভব হবে যদি দুইটা সহযোগিতা পাওয়া যায়। এক নম্বর হলো গ্যাস, যদি গ্যাসের নিরবিচ্ছিন্ন তারা দিতে পারে, কিন্তু এটা আমি মনে করি তাদের বলে দেওয়া উচিত যে আমি আপনাকে এতদিন দিব, ভয়ের কোনো কারণ নাই। এটা তো বলে, আমি উজবেকিস্তান গিয়েছিলাম, আমাকে নিয়েছিল একটা ইন্ডাস্ট্রি করার জন্য, আমি ওদের সঙ্গে বসলাম, ওদের যে মিনিস্টার আমাকে বলতেছিল তোমাকে আমি 7 বছর গ্যাস দিব, তোমার এই রেট 7 টাকা। দ্যাট মিনস আমি 7 বছরের জন্য কনফার্ম হয়ে গেলাম যে আমার 7 বছরে আমার গ্যাসের দাম বাড়বে না। তো আমাদের এখানে তো কোনো কিছু বলা হচ্ছে না, সকালে উঠে দেখি গ্যাসের দাম ডবল হয়ে গেছে। তো এইসব নীতিগুলো যদি করা যায়, আর যেসব মিল বন্ধ হচ্ছে এতে কিন্তু ব্যাংকের ক্ষতি হচ্ছে, কারণ হচ্ছে কি এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ব্যাংকের টাকা, আপনারা জানেন 80% টাকা ব্যাংকের। এখন আমি যদি চালাইতে না পারি টাকাটা কোথায় থেকে দিবে? আপনি আমাকে জেলে নিচ্ছেন, আমাকে ব্যাংক্রাপসি করে দিচ্ছেন, আমার ইজ্জত সম্মান নাই কিছুই, আমি আপনার কাছে দেউলিয়া হয়ে গেছি, কিন্তু কি জন্য হইলাম সেটা আপনারা দেখলেন না। 1 নম্বর আমার গ্যাসের সমস্যার জন্য হয়েছি, 2 নম্বর ব্যাংক আমাকে ফাইন্যান্স করে নাই, যেটা আমার দরকার ছিল, র মেটেরিয়াল আনতে পারি নাই। এখনো আমি জানি বড় বড় মিল আছে যারা একটা জিনিস বাংলাদেশ থেকে আপনি জানবেন, বেডশিট যারা করে, হোম টেক্সটাইল, বেডশিট টাওয়েল, এটা কিন্তু বিরাট বড় মার্কেট ছিল। 33টা ফ্যাক্টরি ছিল বাংলাদেশে, এখন 3টা ফ্যাক্টরি, বাকিগুলো সব বন্ধ হয়ে গেছে গ্যাসের জন্য, ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। এটার সবচেয়ে বেশি ভ্যালুয়েশন ছিল এই প্রোডাক্টে। তুলো আনার পরে আর কিছু করতে বাইরের থেকে আনতে হতো না, নিজেরা করে প্রিন্ট করে সবকিছু 65 to 70% ভ্যালুয়েশন সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সরি। তো এখন যারা নীতি নির্ধারণ করবেন এদের ভিতরে দেশের প্রতি মায়া থাকতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। যদি এইভাবে সত্যিকার অর্থে আগে আসেন, আমার মনে হয় যে যারা চলে গেছেন চাকরি থেকে তারা আসবেন, প্লাস নতুন কিছু লোক নেওয়া যাবে। আমি এটা বিশ্বাস করি যে, এবং এখন বর্তমানে যারা আছেন তাদের ভিতরে দেশের জন্য মমতা আছে, তারা অর্থনীতিবিদ এবং তারা পরিষ্কার দুর্নীতিবাজ না, অতএব তারা চাচ্ছে। কিন্তু এখন হয়েছে কি, দেশে এত ঝামেলার ভিতরে এরা কয়টা করবেন,
A to Z আপনি দেন দুর্নীতি, তো ওনারা কয়টা করতে পারবেন? করতে গেলেই তো ঝামেলা। দেখেন রাস্তা বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়। এই যে আজকে এনবিআর নিয়ে কথা হইলো, আপনি জানেন কিনা যে এনবিআর এর জন্য কত টাকা আজকে ক্ষতিপূরণ যাবে? এটা দিবে কে? আমাদেরই, আমি একটা কমিটির চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমার যারা সদস্য আমাকে হিসাব দেয়, ভাই আমার তো এই মালটা চিটাং পোর্ট থেকে আসতো, এখন এই পোর্টের জন্য এই 7 দিনের জন্য আমার কন্টেনারে এত ড্যামারেজ এসে গেছে, তো কত হাজার ড্যামারেজ দিতে হবে। তো এগুলো হলো কি, আমরা দেখেন কিছু হইলে দেশকে জিম্মি করি, মানুষকে জিম্মি করি। এই জিনিসটা তো তার আমি বুঝি না তাদের কি দেশের জন্য মায়া আছে কিনা। সে কি বাংলাদেশের লোক? যদি বাংলাদেশের লোক হয়ে থাকে, আপনার প্রতি আপনার কোনো সম্পত্তি আমি নষ্ট করতে পারি না। আমি যদি আপনার প্রতি মায়া থাকে, তো আমার দেশের প্রতি মায়া নাই, আপনি একটা কর্মবিরতি করে দিলেন, এটা করে দিলেন, টেবিলে বসে না, তো অস্থির হওয়ার কি আছে? এটা তো একদিন না হয়ে আর 10 দিনও হতে পারে। এরকম দেখা গেছে যে বছরকে বছর সময় লাগে। কিন্তু এইভাবে করাটা, এটা আমাদের বিশ্বের বাজারে, বিশ্বের মানে যেসব আমাদের এক্সপোর্ট কান্ট্রি, এটাও প্রভাব পড়বে। আমি বলি আপনাকে, আপনি দেখবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক বায়ার এখানে আসবে না। কারণ তাদের গার্মেন্ট যারা নেয়, তাদের কিন্তু সিজনেবল দুইটা, আপনি জানেন কিনা, সামার এন্ড উইন্টার। তারা উইন্টারের মালটা কিন্তু এখন শিপমেন্ট করতেছে। এই যে বন্ধ হয়েছে, সে কিন্তু এরকম হতে পারে, বলতে পারে আমি মাল নিব না, আমার উইন্টার চলে যাবে আস্তে আস্তে। এইসব জিনিস তো তাদের চিন্তা নাই, তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এই জিনিসগুলো করছে। এটা খুবই দুঃখজনক এবং এতে বিরাট আকারের আপনার ক্ষতি হবে যারা এক্সপোর্ট করতে পারেন নাই এবং যারা আমদানি করেছেন তাদেরও র মেটেরিয়ালের জন্য। আমাকে গত পরশুদিন একজন ফোন করেছে, ভাই আমার র মেটেরিয়াল নাই, আসার কথা ছিল, আসে নাই, তার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এগুলো তো তারা চিন্তা করে না। তবে আমাদের ভিতরে ওই ধরনের একটা চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি বাংলাদেশের লোক, আমার বাংলাদেশের সম্পত্তি আমরা কোনো জিনিস নষ্ট হইতে দিব না। আপনার সমস্যা ব্যক্তিগত হয়েছে, একটা আইন হইতে পারে, সেটা যদি সারা বিশ্ব যদি মনে করে, এটা তো আমার মনে হয় ওনারা দেন না, এটা বোধহয় আইএমএফ থেকে দেওয়া ছিল নাকি স্যার? বলা হয়েছে এটা বলে ভালো হবে। তাই এটা আমরা দেখি, দেখতে অসুবিধা কি? 1 বছর 2 বছর দেখি, যদি ভালো হয় চলবে, না হলে আবার পরিবর্তন হবে। এটা তো কোরআনের আয়াত না। একটা আইন আপনি করতেছেন, কিন্তু কোরআনের আয়াত না যে এটি আপনি থাকতে হবে, পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি দেখেন না এটা ভালো হচ্ছে না, বাংলাদেশের জনসাধারণ যদি দেখেন এবং যারা এগুলোর ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন লোক, ওনারা যদি দেখেন যে না এই জিনিসটা ভালো হচ্ছে না, আবার বদলাবে, দেখতে অসুবিধা কি? তো এখন জিনিসটা হয়েছে কি, আমরা আসলে আমার খুব দুঃখ হয় যে আমরা আমাদের নিজেদের লোকদের এই ক্ষতিগুলো করতেছি নিজেরা বসে বসে দেখে। এই জিনিসগুলো ঠিক না। আমাদের ভিতরে ওই জনচেতনা আসতে হবে যে আমরা দেশের জন্য কাজ করব, আমাদের দেশের 2টা পয়সা সেভ করব, আমাদের দেশের লোকের দুঃখ আমরা বুঝবো। এই ধরনের মনোবৃত্তি নিয়ে যারা সরকারে কাজ করেন তাদের ভিতরে এটা থাকতে হবে, যাতে পরিষ্কারভাবে এই দেশের সুনাম ক্ষুণ্ণ থাকে। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরবো আলোচনা, তবে একটি বিরতির পরে। দর্শক, এবার নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার যেতে চাই জনাব মাহফুজ কবির আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো, ব্যবসা খাত ও রাজস্ব বিভাগের মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় কি আছে? আমাদের এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে আসলে আন্দোলনটা মাত্র স্থগিত হলো আর কি। মাত্র কাজকর্ম শুরু হয়েছে পোর্টগুলোতে বা কাস্টমস হাউসগুলোতে। তো এখনো কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে পরিস্থিতিটা কেমন। আপাতত তারা কিন্তু আন্দোলনটা তুলে নিয়েছেন, কিন্তু এমনও হতে পারে তারা কিন্তু আরেকটা কোনো কিছু প্রস্তুতি নিচ্ছেন। আমরা কিন্তু কিছু জানি না যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আর গত কয়েক মাস, মানে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যে পরিমাণে আন্দোলন হয়েছে, একটা বন্ধ হয়েছে তার একটা চালু হয়েছে, কোন ফ্রন্টে আবার আন্দোলন শুরু হয় সেটা আমরা কিছুই জানি না। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটা অর্থনীতিতে একটা স্থবিরতা। আমাদের অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা, তারা কিন্তু প্রত্যেকেই অনেক চেষ্টা করছেন এই কাজগুলো করার জন্য, এবং অন্তত ব্যবসা বাণিজ্য যাতে ভালো থাকে, বিনিয়োগ যাতে আসে, সেটার জন্য অনেক চেষ্টা করছেন। কিন্তু আমাদের যে স্টাম্বিং ব্লকগুলো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে রাজস্ব আদায়ের জন্য যে প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে যে মানে এনবিআর বিলুপ্ত করা হয়েছে, তো এরপরে তো আমাদের 2টো বিভাগ তৈরি করা হয়েছে। একটা হলো যে রাজস্ব নীতি, একটা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। তো এই রাজস্ব ব্যবস্থাপনা বিভাগেরই কিন্তু মূল কাজ আসলে যে এই কর আদায়ের ক্ষেত্রে বিভিন্ন রকমের যে হয়রানি বা দুর্নীতি, এগুলোর যে অভিযোগগুলো রয়েছে, বিশেষ করে ব্যবসায়ীরা যে অভিযোগগুলো করেন, তো সেই জায়গাটাতে আমাদের মনে হয় একটু কাজ করা উচিত। তার কারণ বিভাগ তো তৈরি হয়েছে, এখন বিভাগ কিভাবে চলবে, আমি মনে করি যে সেই বিষয়টা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে এই কাজগুলো করতে হবে। আমি জানি যে মাননীয় অর্থ উপদেষ্টা অনেক ব্যস্ত, অনেক কাজ করছেন, কিন্তু তারপরে একটু এক্সট্রা টাইম দিতে হবে এখানে,
দিয়ে অন্তত উনি যদি 1-2 মাসের মতো অন্তত গাইডলাইনগুলো দেন যে কিভাবে আসলে এনবিআর চলবে, কিভাবে কাজ করলে স্বচ্ছতা বাড়বে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে, ব্যবসায়ীরা স্বস্তির সময় ব্যবসা করতে পারবেন এবং দেশে বিনিয়োগ আসবে, অর্থনৈতিক উন্নতি হবে। তো সেই বিষয়গুলো এখন আমি মনে করি মূল লক্ষ্য হওয়া উচিত। আমাদের অনেক বদনাম হয়ে গেছে আসলে এনবিআর এর পারফরমেন্স নিয়ে। মানে অতীতে সারা পৃথিবীতে সবচেয়ে কম রাজস্ব অর্জিত হয়, রাজস্ব জিডিপি অনুপাত যে সমস্ত দেশে আছে, বাংলাদেশ তার মধ্যে একটি। তো এইরকম একটা বদনাম নিয়ে কিন্তু আমরা বছরের পর বছর পার করছি এবং এই জায়গাতে এনবিআর এর দিক থেকে কিন্তু কোনো ধরনের আসলে কোনো আগ্রহ যে কিভাবে আসলে উন্নতি করা যাবে সেগুলো কিন্তু আমরা পরিলক্ষিত হয়নি আর কি আমাদের দেশে। তো এটা একটা দিক। আরেকটা দিক হলো যে তারা তাদের নিজেদের স্ট্র্যাটেজিক প্ল্যান করা, কিভাবে আরো অটোমেশনটা করবে, আরো জনগণের কাছে কিভাবে যাবে, তাদের পরামর্শ নিয়ে তাদেরকে নিজেদেরকে আরো উন্নত করার জায়গাতে চলে যাবেন, সেই কাজগুলো হয়নি। এখন সুযোগ এসছে, যেহেতু নতুন দুটো বিভাগ হয়েছে, এখন নীতিগুলোকে আসলে ব্যবসার সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে হবে। কোন নীতি নিলে ব্যবসাটা ভালো হবে সেই ধরনের নীতি তো আমরা নেব করের ক্ষেত্রে। তো সেই রকম একটু গবেষণা করে বের করে তারপরে আলাপ আলোচনা করতে হবে, এটা একটা। আর রাজস্ব আদায়ের ক্ষেত্রে যেন এই অনেক সময় শোনা যায় যে জোর জবরদস্তি হয়, বিশেষ করে যারা কর দেন তাদের উপরে বেশি চাপ দেওয়া হয়, যারা কর ফাঁকি দিতে চায় তাদের কাছে আর দেওয়া হয় না। এই একটা যে ইমেজ তৈরি হয়েছে এনবিআর এর বা রাজস্ব কর্তৃপক্ষের, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আর একই সঙ্গে এখন তো গ্রামে গঞ্জে অনেক ব্যবসা হচ্ছে, হ্যাঁ, অনেক গ্রোথ সেন্টার তৈরি হয়েছে। তো সেই জায়গাগুলোতে কিভাবে আর ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস নিয়ে যাওয়া যায়, ইএফডিটাকে আমাদের স্থাপন করতে হবে জায়গাগুলোতে, যাতে করে ভ্যাট আদায় করা যায় এবং একই সঙ্গে কতটা অটোমেশন করা যায় সেই কাজগুলো করতে হবে। একটা তৈরি করা হয়েছে এই অন্তর্বর্তী সরকারের দিক থেকে, যেটা এনবিআর এর জন্য রিফর্ম কমিটি, হ্যাঁ, তো সেখানে তারা কাজ করবে। তারা ইতিমধ্যে হয়তো প্রতিবেদন তৈরি করেছে, তো সেখানে তাদের কি কি আসলে পরামর্শ আছে তো সেগুলো দেখতে হবে। দেখে আমি মনে করি যে এখনই সময়, এই সময়ে এনবিআর এর ইমেজটা বাড়ানো, তাদের কর্মদক্ষতা, তারপরে তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা, এই জায়গাগুলো যদি তৈরি করতে পারে, আমি মনে করি যে ব্যবসার জন্য আসলে যে ধরনের নীতি গ্রহণ করা দরকার সেই কাজগুলি করতে হবে। আর এরপরে ব্যবসায়ী তো আছেন বসে, তারা তো আসলে দেশের জন্য সেবা করার জন্য তো আসলে তারা কাজ করেন। তো একদিকে তারা কর্মসংস্থান তৈরি করেন, অন্যদিকে তারা সরকারকে রাজস্ব দেন। তো এগুলো যাতে তারা নির্বিঘ্নে করতে পারেন, তো সেই কাজগুলো করতে হবে, সেভাবে নীতি প্রণয়ন করতে হবে। আমি আরো একটু জানতে চাইবো, ব্যবসায়িক জটিলতা দূর করতে গেলে সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এখানে আমরা এখন পিপিপিতে যেটা করছি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সেখানে কিছু প্রকল্প হয়েছে, কিন্তু আসলে নীতি নির্ধারণে এই ধরনের আসলে পদক্ষেপ খুব দরকার। হ্যাঁ, তার কারণ ব্যবসায়ীরাও তো কাজ করতে করতে অনেক বছর ধরে ব্যবসা করেন, পৈতৃক সূত্রে ব্যবসা, বংশ পরম্পরায় তারা ব্যবসা করেন, এরকম অনেক বর্ণের ব্যবসায়ী বাংলাদেশে আছে। আবার আমাদের যে এই প্রজন্মের যে যারা ব্যবসায়ী, তারাও বিভিন্ন রকমের অভিজ্ঞতা নিয়ে বসে আছেন। তাই মনে করি যে এই অভিজ্ঞতা যেগুলো সঞ্চিত হয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা দরকার, এবং যত বেশি ইন্টারাকশন হবে সরকারের সঙ্গে এই বেসরকারি খাতের, ততই কিন্তু দেশটা এগিয়ে যাবে, তখন নীতি নির্ধারণ করাটাও সহজ হবে এবং একই সঙ্গে আপনি দেখবেন যে ব্যবসার পরিবেশও ভালো হচ্ছে। তার কারণ আগের জেনারেশনে অনেকেই হয়তো অনেক সময় কম্প্রোমাইজ করতেন, কিন্তু এখন তো অনেক ভালো ভালো যারা ব্যবসায়ী আছেন, শিক্ষিত ব্যবসায়ী, যারা বিদেশ থেকে ডিগ্রি করে নিয়ে এসে তার ওইখানকার ব্যবসার অভিজ্ঞতাটা তারা কিন্তু সঞ্চয় করেছেন, এখানে এসে সেগুলো একটু কাজে লাগাতে চান, কিন্তু পদে পদে তারা বাধাগ্রস্ত হন। তাই মনে করি যে এই জায়গাটাতে একটা বড় কাজের সুযোগ আছে। কিভাবে দূর করা সম্ভব? বাধাগুলো দূর করার জন্য তাদের সাথে একটু আলাপ আলোচনা করতে হবে। প্রথমত আমরা জানি না যে আসলে তারা কি কি ধরনের বাধার মধ্যে পড়েন, এবং তারা বিভিন্ন সময় বলেন যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, যে তারা টাকা পান না কি ব্যাংকে গিয়ে, হ্যাঁ, এটা একটা সমস্যা। আমাদের পুঁজিবাজারের সমস্যা, সেটা একদম দুর্বল হয়ে বসে আছে, তো এটা একটা। তারপরে দেখা যায় যে তারা নতুন ব্যবসা শুরু করতে চাইলে তো তাদের এই জমি লাগবে বা অন্যান্য যে সমস্ত ইউটিলিটি ফ্যাসিলিটি লাগবে, তো সেই জায়গাগুলোতে তারা কিন্তু সেভাবে পান না। এবং এটি ছাড়াও অনেক সময় দেখা যায় কি যে অন্য দেশে একই ব্যবসা যারা করছেন তারা বিভিন্ন রকম সুবিধা পাচ্ছেন, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা হচ্ছে না। এবং একই সঙ্গে মার্কেট অ্যাক্সেসটা একটা বড় সমস্যা। অনেক সময় দেখা যায় কি যে আমরা এই আমাদের যে সমস্ত ছোট ব্যবসায়ী যারা আছেন, অনেক সময় ভালো, তারা কিন্তু সুন্দর সুন্দর চিন্তা করেন, প্রোডাক্ট তৈরি করেন, কিন্তু তারা কি করেন, তারা কিন্তু ওইটা এক্সপোর্ট করার ক্ষেত্রে ওই সুবিধাগুলো পান না আর কি, যেগুলো বড় ব্যবসায়ীরা যারা পায়। সুতরাং এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, যাতে বড়রাও ভালো করে ব্যবসা করবেন, ছোটরাও তারা তো আবার হাল ধরবেন এই ব্যবসার, তো এগুলো করতে হবে। মনে করি যে এই সমস্ত বিষয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করলে, আর একই সঙ্গে এই নতুন ব্যবসা শুরু করার যে কত প্রতিবন্ধকতা, আমরা বিরার ক্ষেত্রে বলছি যে ওয়ান স্টপ সার্ভিস হয়ে গেছে, কিন্তু আসলে ওয়ান স্টপ সার্ভিসের মানে হলো যে এক জায়গাতে আপনি অ্যাপ্লাই করবেন, ওই আবেদনটা করলে সমস্ত ডিপার্টমেন্টগুলো তাদের সব চেক করে তারপরে আপনাকে পারমিশনটা দিয়ে দিবে। এইটা করতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সেটা এখনো দুঃখজনকভাবে হয়নি। এটা যদি মিনিস্ট্রি অফ কমার্স, সেটা জয়েন্ট স্টক কোম্পানি, ওইখানে যদি এটা করা যেত,
তাহলে আমি মনে করি যে এটা অনেক ভালো। তো বিশেষ করে যারা নতুন প্রজন্মের ব্যবসায়ী তারা তো বাইরে দেখে এসেছেন যে এইভাবে হয়, কিন্তু বাংলাদেশে এসে দেখছেন যে 60-70টা জায়গা থেকে তার পারমিশন নিতে হয়, বছর পর বছর ঘুরতে হয়। তো এই হয়রানিগুলো যেন না থাকে, এত এত জটিলতা যেন না থাকে, এইভাবে করতে পারলে আমি মনে করি যে নতুন নতুন অনেকেই ব্যবসা করতে চাইবেন। বিশেষ করে যে জন্যই যে বড় একটা গণভূতান হলো যে এখানে যে বৈষম্য, আমি মনে করি যে এখানে যেন একটা বৈষম্যহীন পরিবেশ থাকে ব্যবসার ক্ষেত্রে, তো সেইটা একটু নিশ্চিত করা খুব জরুরি। ধন্যবাদ আপনাকে। আমি এবার আসতে চাই জনাব খুরশিদ আলম আপনার কাছে। দেশের শীর্ষ নেতারা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের কারণে সার্বিক আমদানি রপ্তানি তথা ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা যিনি বলেছেন এটা সত্যি কথা। তার কারণ হয়েছে, দেখেন আমাদের চিটাগং পোর্ট দিয়ে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল আসে এবং এক্সপোর্ট হচ্ছে। তো আপনি যদি এখন সেই জায়গাটা বন্ধ করে রাখেন, আপনার কিভাবে র মেটেরিয়াল পাবে? আপনি তো সবাই এরকম নাই যে 3 মাস 6 মাসের র মেটেরিয়াল এনে রাখবে, তার তো অত পুঁজি নাই, ব্যাংক এভাবে টাকা দিচ্ছে না, তারা নিয়ে আসে 7 দিনের ভিতরে এসে পৌঁছানোর পরে তার প্রোডাকশন হয়। আমার কাছে এরকম তথ্য আছে, আমাদের স্পিনিং লাইনের কথা বলি, অনেকের কাছে তুলা নাই, তার তুলা চিটাগং পোর্টে জমা আছে। এবং দুঃখের বিষয় যে তুলাটা তার চলে আসতো আরো আগে, না আসাতে তার ফ্যাক্টরি এখন অর্ধেক চলছে। দ্বিতীয়ত হলো তার লোক বসে আছে, শ্রমিককে বসায় বসায় বেতন দিচ্ছে। আর আরেক দিকে কি হচ্ছে দেখেন, তার আপনার চিটাগং পোর্টে যে কন্টেনার, সেই কন্টেনার ড্যামারেজ আসতেছে। মনে করেন একটা কন্টেনার $60 $70 করে পার ডে। তো এখন এই যে গেল, এই টাকাগুলো কে দিবে? অনেক আপনার মনে তার কষ্টে যে আমি ফ্যাক্টরি করবো না, কি করবো, এত কষ্ট, এত জায়গায় জায়গায় এত পদক, কিছু হলে এখানে রাস্তা বন্ধ, এখানে যা খুশি তাই, এটা যে করা হয়েছে, এটা আমি মনে করি দেশের জন্য সবচেয়ে খারাপ একটা সময় গেছে। এনবিআর যে ভুলটা করেছেন, এনবিআর এর লোকজন, তাদের ভিতরে এটা খুবই দুঃখজনক ব্যাপার। তারা দেশের মিলগুলাকে জিম্মি করেছেন, ব্যবসা বাণিজ্যে অস্থিরতা। এবং আপনি এও জানবেন যে এরকম জিনিস ওইখানে আছে, কতগুলো জিনিসের মেডিসিনের যে র মেটেরিয়াল, এগুলো কিন্তু ডেট থাকে, আপনি কি ওই ডেট মতো এনে এটা তৈরি করতে হবে। এখন যদি ওখানে রাখার পরে 7 দিন 10 দিন 15 দিন চলে যায়, এগুলো কিন্তু মেয়াদ কমে যাবে। এটা তো এখনো আপনি টের পান নাই, আমরাও টের পাই নাই যে কি ক্ষতি হয়েছে। এটা আপনি মাল আসার পরে দেখেন, আজকে চিটাগং থেকে গাড়ি ভাড়া ডাবল, কারণ হচ্ছে সবাই অস্থির হয়ে গেছে তার মালটা নিয়ে আসবে। এখন যেখানে গাড়ি ভাড়া ছিল 27 থেকে 30,000 টাকা, আজকে 45 থেকে 60,000 টাকা ভাড়া। এটা কি দিবে? আজকে এই কারণে এই যে দ্বিগুণ হচ্ছে, এই দ্বিগুণ হওয়ার কারণে আপনি কি মনে করছেন? আমাদের লস হবে। এটা তো আপনি, আমার তো এটা বিক্রি করা জিনিস, আমার এই জিনিসটা মার্কেটে বিক্রি করা বা এক্সপোর্টের জন্য রেট দেওয়া। এখন এক্সট্রা যে এডিশনাল কস্ট হইলো, এই কস্ট আমাকে সে দিবে না, এটা আমার পকেট থেকে দিতে হবে। আমি পকেট থেকে কোথায় থেকে দিব? আমি ব্যাংকের টাকা দিতে পারবো না। মানে এইটা একটা এরকম একটা মেডিসিন দিয়েছেন আপনারা যে মানুষ এমনি মরে যাবে, ফ্যাক্টরি বন্ধ হবে, শ্রমিক বসে আছে। কিন্তু এই জিনিসটা বোঝা উচিত যে কি ক্ষতি হচ্ছে। তা আমাদের হলো কি যে জিনিসগুলা যে সব লোকেরা বলেছেন, রাজনীতিবিদরা, কথাটা সঠিক, এতে কোনো মিথ্যার কিছু নাই। অস্থিরতা আসবে, ব্যবসায়ীদের মধ্যে একটা দুশ্চিন্তা এসে গেছে, সবাই চিন্তিত হয়ে গেছে আমি কিভাবে মেকআপ করব। এই হলো অবস্থা। তো এখন এগুলা দেখা যাক তারা মানে আমাদের এক্ষেত্রে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? না, রাজস্ব আদায় তো তারা রাজস্ব আদায় হবে, কিন্তু এই যে সময়টা নষ্ট হলো, রাজস্ব তো আপনি আমাদের কথা বলি, যেমন আমাদের মিলে যারা টেক্সটাইলে আমরা আপনার 5 টাকা করে পার কেজিতে ব্যাট দেই। যার ফ্যাক্টরিতে আপনার আজকে তুলা নাই, উনি তো সুতা বানাইতে পারবেন না, তাই ব্যাটও দিবেন না, রাজস্ব ক্ষতি হবে। যে রাজস্ব যে সিস্টেমটা চলে আসছে, এটাও ক্ষতি হবে। তো আমি স্যারের কথা প্রসঙ্গে একটা কথা বলতে চাই, যদি আপনি পারমিট করেন। অবশ্যই। হ্যাঁ, উনি বলেছিলেন যে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ট্যাক্স দিয়ে আসতেছেন। তো আমার মতে বাংলাদেশের একটা পলিসি আমার দৃষ্টিতে এটা সঠিক নয়। কেন? এই কারণের জন্য অনেকে বিদেশে টাকা নিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে, দুবাই, সিঙ্গাপুর, ওইখানে কোনো ট্যাক্স নাই। আর আমাদের বাংলাদেশে যদি কারো 50 কোটি টাকার উপরে সম্পত্তি হয়, তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে 25 জায়গায় 30, তার উপরে 30% সারচার্জ। দ্যাট মিনস আপনাকে 40 থেকে 42% দিতে হয়। তো আমি যদি 42% দেই ট্যাক্স ইনকামের, সোজা কথা, আপনি তো, আমি ভালো করছি, আমি স্কুলের ফার্স্ট বয়, আপনি আমাকে পুরস্কার না দিয়ে আমাকে বলতেছেন তুমি আরো নিচে বসো। তো এই জিনিসগুলা সঠিক না। যারা করেছেন
এই জন্য অনেক টাকা বিদেশে চলে গেছেন। দেখেন আমরা বিদেশে যাই নাই, এখন আমাদের উপরে মরার উপরে খাড়ার গা, আমাদেরকে 42% দিতে হচ্ছে। তো আমাদের কষ্ট লাগে যে আমরা দেশে থাকলাম, কোনো বিদেশে গেলাম না, এখন আমাদের মনে হয় আমরা বিদেশে চলে যাই, এই দেশে থেকে লাভ নেই। কারণ হচ্ছে যে যারা নিয়ে গেছে তারাই ভালো করছে, তাদের কোনো ট্যাক্স দিতে হয় না। আমার টাকা তো কমে যাচ্ছে, আমার ট্যাক্সের উপরে আপনি এটা কেন দরকার 30% কেন সারচার্জ দেওয়া হলো? যাই হোক, এটা আমি বলবো বিবেচনা করার জন্য, যারা ট্যাক্স রীতিমতো দেয় এদের উপরে যেন কোনো বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয়। আচ্ছা বলেন, তারপরে আপনি বলতেছিলেন। আমি রাজস্ব আয়ের কথা বলছিলাম। হ্যাঁ, রাজস্ব আয় তো যে এখন তো এটা দুইটা ভাগ হচ্ছে, যদি সিস্টেমেটিক হয় রাজস্ব আয় আমার মনে হয় ভালো হবে, এটা আমরা আশাবাদী আর কি। তারপরে যদি পরবর্তীতে দেখা যায় রাজস্ব আয় কম হচ্ছে কোনো কারণে, সেগুলো বের করতে হবে কি কারণে হচ্ছে। তবে বাংলাদেশে এখন 2-3টা জিনিসের উপরে সরকারের মনিটরিং করতে হবে। এখানে আমাদের বাংলাদেশে এখন বন্ড মিসইউজ হচ্ছে অনেক, বন্ডের কাপড় এসে সরকারকে রাজস্ব না দিয়ে এগুলা বাজারে বিক্রি হচ্ছে, এই জিনিসগুলা মনিটরিং করতে হবে। দেশের লোক যাতে টাকা পাচার না হয়, তবে এখন হয়তো বন্ধ হয়েছে। আর ব্যাংকগুলোর যে অবস্থা হয়েছে স্যার বললেন, এই ব্যাংকগুলোর আস্থা আনতে হবে। আস্থা আনার জন্য ব্যাংকের যারা আছেন, যারা কর্মকর্তা আছেন, তাদেরকে কিছু কাজ করতে হবে, মানুষকে বুঝাইতে হবে। এখন সমস্যা কি জানেন, একটা চেক নিয়ে গেলে বলে কি যে ব্যাংকে টাকা নাই, কালকে আসেন, এটা হলো সবচেয়ে খারাপ। তখন মনে ভয় থাকে, যদি তাকে বুঝাই কিছু টাকা দিয়ে দেওয়া হতো যে ঠিক আছে, বা আনায় দেওয়া হতো। এখনো কিন্তু মানুষের ব্যাংকের প্রতি ভয় রয়ে গেছে যে আমি টাকা রাখলে পারবো কিনা। লিজিং গুলা তো একই অবস্থা। তো অর্থনীতির জন্য এগুলা সুন্দরভাবে সাজানো দরকার। আমার মনে হয় যিনি আছেন আমাদের অর্থনীতি উপদেষ্টা, উনি তো বেশ পুরানো অভিজ্ঞতা সম্পন্ন লোক, তো উনি যদি এটা ভালোভাবে দৃষ্টি দেন, আমার মনে হয় অর্থনীতি উনি চাঙ্গা করতে পারবেন। কিন্তু সেই জন্য উনাকে সাপোর্ট দিতে হবে। তবে আমাদের ব্যবসায়ী মহল থেকে উনি সাপোর্ট পাবেন, এতে কোনো সন্দেহ নাই। এটাকে দাঁড়া করানো যাবে এবং সুন্দরভাবে অর্থনীতির উন্নতি হবে। এবং আমার দৃষ্টিতে যত রকমের দুর্নীতি আছে, দুর্নীতিটা বন্ধ করতে হবে। গ্যাসের উপরে যেটা বলতেছিলাম, গ্যাসে অনেক অপচয় আছে, সেই অপচয় বন্ধ করার জন্য ছোট হোক বড় হোক সবাইকে আইনে তাদের কাছ থেকে এই টাকা বা এগুলো শাস্তি দিয়ে এইসব অপচয় বন্ধ করতে হবে। গ্যাস চুরি বন্ধ করলে অনেক গ্যাসের আয় আসবে এখানে। তো এই জিনিসগুলো মনিটরিং করার জন্য আমাদের সুস্থ ভালো লোক দরকার হবে, যারা সত্যিকার অর্থে কাজ করবেন। আমরা আশাবাদী যে দেশটা উন্নতির দিকে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরবো আলোচনায়, তবে বিরতির পরে। দর্শক, এবার নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার যেতে চাই জনাব মাহফুজ কবির আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো, ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আসলে এই মুহূর্তে আমাদের একটা নতুন বাজেট, মানে যেটা বাস্তবায়ন শুরু হয়েছে আজ থেকে। হ্যাঁ, তো এই বাজেটটা ঠিক মতো বাস্তবায়ন করতে হবে। এখানে যে ট্যাক্স প্রপোজালগুলো আছে সেখানে কিন্তু ভালো ভালো বেশ কিছু পরামর্শ আছে, বা যেগুলো আসলে সরকার করতে চায়। 2030 পর্যন্ত কিন্তু এক ধরনের আউটলাইন দেওয়া আছে। মানে এটা আমি মনে করি যে বাজেটের নতুন দিক, যে বাজেটে বলে দেওয়া হয়েছে যে যে ট্যাক্সের সুবিধাগুলো আছে সেগুলো থাকবে কোনোটার ক্ষেত্রে 2027 পর্যন্ত, কোনোটা 28, 29, 30 পর্যন্ত। মানে তখন এই খাতের ব্যবসায়ীরা জানেন যে এই খাতে বিনিয়োগ করলে তখন সেখানে করটা কম হবে বা বিভিন্ন সুবিধা আছে। এটা একটা দিক। এবং পরবর্তী সরকারগুলো আসলে একটু কন্টিনিউ করতে হবে, যে সরকার আসবে পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়। তো এটা একটা। আর একটা হচ্ছে কি, যে ব্যবসার পরিবেশ ভালো করার কোনো বিকল্প নেই। মানে এখন যে বিষয়গুলো আইডেন্টিফাই করছেন ব্যবসায়ীরা এবং বিভিন্ন গবেষণা থেকে উঠে আসছে, তো বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্ত হয়রানিগুলো আছে, দুর্নীতি আছে, অব্যবস্থাপনা আছে, সেগুলোকে দূর করতে হবে। আর এর পাশাপাশি অ্যাক্সেস টু ক্যাপিটাল, এটাকে একটু এনশিওর করতে হবে। মানে যদি ভালো প্রজেক্ট প্রপোজাল থাকে তো সেটার এগেইনস্টে যেন অর্থটা ছাড় করা হয় এবং এখানে যেন কোনো হয়রানি না হয়। এটা একটা। ব্যাংকগুলোর স্বাস্থ্য যাতে একটু ভালো হয়। মানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 4,20,000 কোটি টাকার মতো খেলাপি ঋণ, যেটা মোট ঋণের মানে ঋণযোগ্য তহবিলে কিন্তু প্রায় মানে 1/4 ভাগ। তো এখন শোনা যাচ্ছে যে নাকি 5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এখন এত বিপুল পরিমাণে আসলে এই যে খেলাপি ঋণ নিয়ে ব্যাংকগুলো চলতে পারবে না। তো এখন এই ক্ষেত্রে উপায় কি রয়েছে? এখন উপায় হচ্ছে কি, যে এই ক্ষেত্রে আমি মনে করি যে এটা ক্র্যাশ প্রোগ্রাম করা দরকার। মানে অর্থনীতি আদালতকে শক্তিশালী করতে হবে, করে যারা ইচ্ছা করে আসলে এই খেলাপি হয়ে গেছেন তাদেরকে চিহ্নিত করতে হবে। অনেক ভালো ব্যবসায়ী আছে, তারা বিপদে পড়ে, যে যেমন গ্যাস না পেয়ে বা অন্যান্য অসুবিধার কারণে তারা কিন্তু হয়তো কেউ এই খেলাপি হয়ে গেছেন। কিন্তু যারা সত্যিকারের মানে এরকম যেমনটা জনাব খুরশেদ আলম বলছিলেন, গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। হ্যাঁ, তো ওইরকম জায়গা বাদে যারা আসলে মানে ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছেন, দুষ্ট লোকজন আছেন,
তো তাদেরকে এনে শাস্তি দিতে হবে তো, এবং তাদের কাছ থেকে তো উদ্ধার করতে হবে অর্থ। এভাবে করে আমরা যদি অন্তত ব্যাংকের স্বাস্থ্য কিছুটা ভালো করতে পারি, তো তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেখানে বিনিয়োগের পরিবেশটা ভালো হবে এবং অর্থটা পাওয়া যাবে, এবং একই সঙ্গে নতুন প্রজন্মের যারা উদ্যোক্তা তাদের জন্য যত রকমের সুবিধা দেওয়া যায়, বিশেষ করে নীতিগত, তারপরে করের দিক থেকে তাদের কিছু সুবিধা দিতে হবে, এবং এর পাশাপাশি তাদের যে অ্যাক্সেস টু ফাইন্যান্স এটা একটু এনশিওর করতে হবে। ফাইনালি আমি বলবো যে পুঁজিবাজারটাকে একটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে হবে। ওইখানে একটা টাস্কফোর্স আছে, কিন্তু টাস্কফোর্স কি করছে, তারা কোন পরামর্শ দিচ্ছে কেউ কিন্তু জানে না, এবং এর ফলে কি কাজ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমি মনে করি যে এটাকে চাঙ্গা করতে পারলে আশা করি যে বিনিয়োগের পরিস্থিতি ভালো হবে এবং সামনের দিনগুলোতে অর্থনীতির অবস্থা উন্নতি হবে। আমি আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাইবো, ক্ষুদ্র মাঝারি খাতে দুর্বলতা রাজস্ব খাতে কতটা প্রভাব ফেলছে বলে আপনি মনে করছেন? আসলে ক্ষুদ্র এবং মাঝারি খাত এরা কিন্তু বা এই যে এসএমই বা সিএমএসএমই বলি আমরা এটাকে, কুটির শিল্প আছে, অতি ক্ষুদ্র আছে, তো তারা কিন্তু বিপুল পরিমাণে কর্মসংস্থান তৈরি করছেন। মানে এটা শুধুমাত্র শহরে নয়, এটা গ্রামে বিস্তৃত পরিসরে তারা কিন্তু এই প্রচুর মানুষের, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করছেন। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে কি, যে যদিও বাংলাদেশ ব্যাংকের ঋণ নীতিমালা আছে তাদের জন্য, যেখানে নানা সুবিধা দেওয়া হয়, কিন্তু তারা কি হয় যে যারা বড় শিল্প উদ্যোক্তা তাদের চাইতে বেশি সুদের হারে অনেক সময় ঋণ নেন এবং অনেক সময় সুবিধা পান না। তো এই অভিযোগগুলো আছে। আবার অনেক বড় ইন্ডাস্ট্রিরও কিন্তু এসএমই আছে, তো এখান থেকে তারা নিজেদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে এটা তৈরি করেন। তা আমি মনে করি যে এখন আসলে সময় যে এটার জন্য একটা নতুন করে নীতিমালা তৈরি করা ঋণের ক্ষেত্রে, এবং একই সঙ্গে তাদের বিকাশের জন্য কি করা যায়। তো সে যদি করা যায় তাহলে সেক্ষেত্রে তারা আবার ঘুরে দাঁড়াবেন। অনেকেই কিন্তু আসলে এই শকওয়েভ, মানে যে যত এই সমস্যাগুলো হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর পরে আমাদের দেশের যে এখন যে সংস্কারগুলো হচ্ছে, তো সংস্কার হচ্ছে ঠিকই, কিন্তু এই এসএমই গুলোর জন্য আসলে আমরা কি চাই, তাদেরকে কিভাবে আরো ভাইব্রেট করবো, তো সেটার জন্য আমি যদি নীতিমালা করতে পারি, সংস্কারের উদ্যোগ নিতে পারি, আমি মনে করি যে ওইখানে অনেক কর্মসংস্থান হবে এবং তারাও সরকারকে রাজস্ব দিয়ে সহায়তা করতে পারবেন। তার কারণ বড়রা অনেক সময় দেখা যায় কি যে অনেকেই তাদের মধ্যে ঠিক মতো ট্যাক্স পরিশোধ করেন না, তো কিন্তু এসএমই গুলো কিন্তু ঠিকই ট্যাক্স পরিশোধ করেন। সুতরাং তাদের জন্য একটা যদি ভালো নীতি তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে তারাও বেশি করে আরো রাজস্ব দিতে পারবেন সরকারকে, এবং সব মিলিয়ে যে তারা নিজেরাও আবার ঘুরে দাঁড়াতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমি আবার আসতে চাই জনাব খোরশেদ আলম আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো কোন কোন নীতিগত প্রশাসনিক বাধা ব্যবসা সম্প্রসারণ ও রাজস্ব সংগ্রহে প্রভাব ফেলছে বলে আপনি মনে করছেন? না, এখন তো রাজস্ব যে জিনিসগুলো তারা এখন বর্তমানে আদায় হচ্ছে, সেগুলো তো একটা নীতিমালা তারা করেছে বা ট্যাক্স ধার্য করেছে, কিন্তু যেগুলো করা হয়েছে এইগুলোর কিন্তু নীতিটা যে করা হয়েছে, যে কথা আমি আগে বলেছি, রাজস্ব আপনি আদায় করতেছেন, আপনি কিন্তু দেখতেছেন যে এখানে আপনাকে এই আওতায় আনতে হবে, কিন্তু যখন করা হয়েছে এগুলো কিন্তু কারোর সঙ্গে কোনো পরামর্শ করে করা হয় নাই। এটা ধরেন যদি পরামর্শ করে যে জিনিসগুলো আমি যেটা বলতেছিলাম, যে আপনি আমার সঙ্গে বসে আমরা বলে দিব যে আপনি এটা নিলে আমার এটা, এই মিলটা আমার চলবে বা আমি চালাইতে পারবো, আমি কর্মসংস্থান করতে পারবো, কিন্তু আমাদের তো ওই ধরনের সুযোগ দেওয়া হয়নি। এখন নীতির কথা যদি আপনি বলেন যে আমাদের চলার জন্য এখানে তাদের সম্পূর্ণ নীতি তারা দেখবে যে এখানে এটা লেখা আছে, আপনি এত % দিবেন। এখন যদি আমার ব্যবসা খারাপ হয় আমি কিন্তু কম দিতে পারবো না, আমি কোথায় যাব? তো এখন যে জিনিসগুলো বলা হচ্ছে, আমরা বারবারই বলতেছি, যারা এগুলা করতেছেন, নীতি নির্ধারণ করতেছেন, এইখানেই আমাদের কিছু সমস্যা আছে, ঘাটতি আছে, অনেকগুলো জিনিস আছে। এগুলা আমি একটা কথা বলি আজকে, আপনার এখানে সময় হবে কিনা জানি না। ট্যারিফ কমিশন, আমি না হইলেও আজকে 9টা বছর যাবত আমি ওখানে যাচ্ছি একটা জিনিসের জন্য। একটা কাপড় এখানে বিক্রি হচ্ছে ধরেন আপনার 2000 টাকা কেজি, বিক্রি হচ্ছে 14,000 টাকা, সেইটার দাম দেওয়া আছে আপনার 1 কেজির দাম $3, মানে 300 টাকা। তো এই নীতিটা কিন্তু ওনারা করেছেন, আমরা ওদের বুঝাইতে পারতেছি না যে প্র্যাকটিক্যালি আপনি গিয়ে দেখেন যে এটার দাম কত। আমাদের নিজস্ব যে বাংলাদেশে যে আমরা বস্ত্র উৎপন্ন করি, আমরা এই কাপড়গুলো বানাইতে পারতেছি না, কারণ হচ্ছে এরকম একটা ট্যারিফ দিয়ে রাখছে, কিন্তু এটা আনতেছে $14 দিয়ে, কিন্তু ভ্যালুতে দেখানো আছে $3.75 পার কেজি, বাকিটা উনি হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন। এই জিনিসটা আমরা বুঝাইতে আজকে 9টা বছর হইলো। আমি ট্যারিফ কমিশন, তারপরে আপনার কমার্স মিনিস্ট্রি থেকে আরম্ভ করে এই বিগত আমলের কথা বলি, 9টা বছর ঘুরে একটা মানে অক্ষর চেঞ্জ করতে পারি নাই। তো আমি মনে করি যে যেগুলা করা আছে এই জিনিসগুলোর উপরে মূল্যায়নটা কে করবে? সত্যিকার মূল্যায়ন করার মতো আমাদের সময় নাই। এখন ওইটাতে ভুল থাকলেও আপনাকে দিতে হবে। এখন ওই ভুলটা সংশোধন করার মতো কাউকে আমরা পাচ্ছি না। এই জিনিসটা আমরা চাই যে এটা কে করবে। আমি দরজা টু দর এই ডোর ঘুরে বেড়াচ্ছি, তাদের প্রমাণ দেখাচ্ছি, এবং একটা কাপড় এখানে বিক্রি হচ্ছে 14,000 টাকা,
14,000 টাকা বিক্রি হচ্ছে, সেটাতে পুরি ট্যাক্স দিছে মাত্র 70 টাকা, 100 টাকা। এটা ট্যাক্স আসার কথা 7,000 টাকা। আমরা রাজস্ব বাড়ানোর জন্য কথা বলি, তারা শুনতে রাজি না। এটা আমরা বুঝি না যে রাজস্ব বাড়ানোর কথা বলতেছি, আমি কমানোর কথা বলি নাই। যেটাতে বাড়বে তা আমি আজকে 9 বছরে পারি নাই একটা অক্ষর পরিবর্তন করতে, আমাদের দুঃখ হয়। যার জন্য আমি মনে করি যে বাংলাদেশের যে ট্যারিফের যে নিয়ম বা এনবিআর যে সিস্টেমগুলা, এগুলা পুনরায় বিবেচনা করা উচিত প্রতিটা ক্ষেত্রে। হ্যাঁ, করা হয়েছে, কিন্তু এখন কিভাবে আপনি বাজেটে যা করা হলো, স্যার যেটা বললো যে আগামী 29-30 সাল পর্যন্ত যাবে, এগুলা নিয়ে রিভিউ করার জন্য একটা কমিটি করা উচিত। যারা ব্যবসায়ীরা সবাই মিলে দেখে তারা পরামর্শ দিবেন, যাতে একটা স্বস্তিতে থাকে যে হ্যাঁ আমার এটা দিতে হবে। আপনি আমার উপর চাপাই দিয়েছেন। দেখেন আমাদের এখানে আমরা আমাদের বাংলাদেশের টেক্সটাইল মিলগুলা মধ্যবিত্ত লোকের জন্য কাপড় তৈরি করি, গার্মেন্টসের মেয়েরা যে 3 পিস কিনে এগুলা, সেটার উপরে আমাদের আগে কাপড় সুতার উপরে ছিল 3 টাকা, এবার করা হয়েছে 5 টাকা। মানে আমার লোকাল লোকের জন্য আমাকে আরো ট্যাক্স বাড়ায় দেওয়া হয়েছে। তো এই নীতিগুলা তো আমরা পছন্দ করি না। আমার দেশের লোকের জন্য অবশ্যই বিদেশের জন্য নিবেন, তার জন্য অনেক কম, বিদেশিরা পাবে 15% কম, আর আপনি কিনলে লাগবে 15% বেশি। এটা তো হইতে পারে না। আমাদের নিজস্ব দেশের লোক, মধ্যবিত্ত লোক, তাদের স্বার্থ আগে দেখতে হবে। এই জন্য আমি মনে করি যে যতগুলা এনবিআর এর দ্বারা বা যত রাজস্ব বোর্ডের যতগুলা নিয়ম কানুন আছে, বাজেটে যা হয়েছে, এগুলা পুনরায় পর্যালোচনা করে এখানে কোন কোন খাতে পরিবর্তন করা দরকার, কোনটা বাড়ানো কোনটা কমানো, সব মহলের সাথে আলোচনা করে এটা যদি করা হয়, এই দেশের উন্নতি হবে। আর যদি আপনি জোর করে চাপাই দেন, না এটি থাকবে, এটি করতে হবে, এই জিনিসটা এখানে সুন্দর হবে না। যার জন্য এইটা আমার মনে হয় সবাই মিলে আগে আসলে এই দেশ উন্নতি করা যাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন।